questions that you have. And please welcome and let us put our hands together again for our esteemed panelists for the day and for the first session. To truly democratize the benefit of digital education and create a tech-savvy populace, Bangladesh must enhance its digital infrastructure through consistent electricity, widespread internet coverage, and availability of affordable digital devices. Simultaneously, it's critical to instill a sense of digital responsibility by implementing robust cybersecurity measures and data privacy laws. Bangladesh also needs to booster its governance to promote responsible citizenship with increased transparency and citizen involvement in decision-making process. The young, dynamic population of Bangladesh, brimming with potential, should be nurtured through support of innovation and entrepreneurship, providing funding for tech startup, creating business incubators, and establishing academia-industry partnerships. My first question for today's session to Mr. Manik Mahmood, Program Specialist, Innovation A2I, ICT Division. Welcome to our session today, sir. আমার প্রশ্ন A2I, ICT ডিভিশনের সাথে যে কাজ করছে ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কি কাজ বা ইনোভেশন এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার জন্য টেক সেক্টরে কাজ করবে যেন রুরাল মানুষদেরকে আমরা পৌঁছাতে পারি? থ্যাংক ইউ আপা। ইকো হচ্ছে কিন্তু মানে আমার ধারণা ওই দিকে শুনতে পাচ্ছি কিনা, আমরা কিন্তু আপনার কথাই ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না, একটু দেখবেন। আমাকে কি শুনতে পাচ্ছে সবাই? ওকে ওকে বলবো। থ্যাংক ইউ। আমি তিনটা জিনিস বলবো এখানে। A2I মানে তো এখানে আইসিটি ডিভিশন এবং ক্যাবিনেট ডিভিশন বোঝায়। তিনটা জিনিস এই প্রশ্নের উত্তরে বলা যায়, খুব ইম্পর্ট্যান্ট, তিনটাই পলিসি ইস্যু। এক নম্বর, আপনারা যদি খেয়াল করে দেখেন যে যখনই স্মার্ট বাংলাদেশ বলবেন, আমি যদি স্মার্ট এগ্রিকালচারের অ্যাঙ্গেলে বলি, আমি ইনফ্যাক্ট তিনটা পয়েন্টে ওই লাইনেই বলবো, তখন কিন্তু ডাটার ব্যাপারটা ঘুরে ফিরে আসে। দেখেন গভর্নমেন্টের মধ্যে যদি আপনি যান, শুধু কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যদি যান, এখানে 40 থেকে 50টা দপ্তর, সবারই কিন্তু ডাটা আছে, কিন্তু এভরি ডাটা ইজ সাইলো, একটা আরেকটার সাথে কথা বলে না। দেখুন একটা ডাটা যদি আরেকটা ডাটার সাথে কথা না বলে স্মার্ট হবে কেমনে? তো ফলে একটা সবথেকে বড় সমস্যা ডাটা, যে ডাটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমগুলো হবে, এটা সাইলো এজন্য যে এখানে কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই, এটা ইন্টারঅপারেবল না, যার ফলে একটা ডাটা আরেকটা দপ্তর ব্যবহার করতে পারে না, আবার দিতেও চায় না, কারণ ওই মাইন্ডসেট এবং ওই প্র্যাকটিসটাই নাই। দিস দ্য পলিসি ইস্যু। সেইটার একটা কাজ শুরু হয়েছে, এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করে এখানে বার্কের মাধ্যমে যে কাজটা শুরু হয়েছে, যে পুরো কৃষি মন্ত্রণালয় প্রথমত, তারপরে এখানে সরকারের আরও যতগুলো মন্ত্রণালয় আছে সবার ডাটা কি করে স্ট্যান্ডার্ড এবং ইন্টারঅপারেবল হবে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা A2I এটা ডিজাইন করে দিচ্ছে এবং এটার একটা পলিসি ড্রাফট হচ্ছে, যাতে করে কয়েক মাস পরে যখন পলিসিটা অ্যাপ্রুভড হবে তখন একটা দপ্তর আরেকটা দপ্তরের ডাটা ব্যবহার করতে পারবে, যার ডাটা তার ওনারশিপ ঠিক রেখে। এটার পরের ধাপটা কিন্তু প্রাইভেট সেক্টর, কারণ যখনই স্মার্ট বাংলাদেশের কথা বলবেন, স্মার্ট এগ্রিকালচার বলবেন, আসলে প্রাইভেট সেক্টরেরও কিন্তু অনেক ডাটা আছে। এখানে টেলকোর কাছে ডাটা আছে, নগদের কাছে ডাটা আছে, বিকাশের কাছে ডাটা আছে, এবং এখানে আরও অনেক INGO আছে, PKSF-এর কাছে ডাটা আছে। এখন সেগুলোও তো ব্যবহার হতে হবে। তো এটা একটা যে কাজটা শুরু হয়েছে, যেটা কিন্তু ফাইনালি একজন ফার্মার, একজন লাস্ট পারসন, লাস্ট মাইল সিটিজেন, তার জন্য কিন্তু রিয়েল টাইম ডিসিশন নেওয়ার জন্য এটা হেল্প করবে। তো এটা একটা উত্তর, কারণ A2I ওভাবেই কাজ করছে যাতে করে ওই প্রান্তিক মানুষটা এটার বেনিফিটটা পেতে পারে, রিয়েল টাইম ডিসিশন নিতে পারে কারো ধার না ধরে। এক, দুই, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের সমন্বয় নিয়ে আমরা সব জায়গায় কথা বলি। এখানে শুধু স্মার্ট এগ্রিকালচারে যেটা আমরা করার চেষ্টা করছি, যে গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো এখন
প্রথমে ফরাইয়ার টেকনোলজি নিয়ে আলাপ শুরু করেছে, সেটাই কিন্তু টার্ন করে এখন স্মার্ট সলিউশনের দিকে যাচ্ছে। এখানে অনেকগুলো স্মার্ট সলিউশন নিয়ে তারা পাইলট করছে, ডিজাইন করেছে, কোনোটা ইমপ্লিমেন্ট করছে, কোনোটা ধীরে এগোচ্ছে, কোনোটা জোরে এগোচ্ছে। কিন্তু ওখানে যেটা প্রবলেম হয়ে যায় যে টেকনোলজি যে এটা কালকেই পাল্টে যাবে, 1 বছর পরে এই টেকনোলজিটা থাকবে না, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে একটা কোলাবোরেশন ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে অনেক ইয়াং স্টার্ট আপ আছে, ছোট বড় মাঝারি, তাদের কাছে যে টেকনোলজি বসে আছে হয়তো পাবলিক সেক্টরে যেটা চলছে তার থেকেও অ্যাডভান্স। তো এটুয়ের এখানে একটা কাজ হলো যে এই গভর্নমেন্টের সাথে এই ইয়াং এন্টারপ্রেনার স্টার্ট আপ যারা টেকনোলজি নিয়ে কথা বলে তাদের একটা সমন্বয় ঘটিয়ে দেওয়া, যাতে করে গভর্নমেন্টের মধ্যেও ওই টেকনোলজিগুলো, স্মার্ট সলিউশনগুলো মোর স্মার্টার হয়। অ্যাট দ্য সেম টাইম যে প্রাইভেট সেক্টরে যে স্টার্ট আপ, যে ইয়াং ছেলেমেয়েরা এবং যারা ব্যবসা করছেন তাদের টেকনোলজিটাও গভর্নমেন্টের ওখানে যাতে ব্যবহার হয়, যাতে করে দুপাশে একটা উইন উইন হয়। এটার মধ্য দিয়ে কিন্তু আপনার অনেক ইয়াং এন্টারপ্রেনার যারা লিড ফার্মার তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে, এবং এটা দেখা দেখি কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হবে, এন্টারপ্রেনার তৈরি হবে। ফাইনালি বেনিফিট হবে কিন্তু লাস্ট পারসনস। কারণ যিনি ফার্মার গ্রামে বসে আছেন তার তো এত কথা বোঝার দরকার নেই, তার দরকার মোবাইল নিয়ে সে জমিতে যাবে, গিয়ে সে জমি থেকে সবগুলো রিয়েল ডিসিশন পেয়ে যাবে। লাস্ট পয়েন্ট, আপনি যদি কৃষি মন্ত্রণালয়ের দিকেই শুধু তাকান, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিকেই তাকান, এই দুটোতেই শুধু তাকান, দেখবেন যে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখানে কৃষি ক্লাব আছে, কমিউনিটি আছে, নানান রকমের অ্যাসোসিয়েশন আছে। তাদের কাছে কিন্তু হয়তো প্রাইমারিলি কিছু টেকনোলজি, কিছু ডিভাইস আছে। এইটাকে শক্ত করে ধরা, যাতে করে গ্রামে যে কৃষি ক্লাবটা বসে আছে, এটা কিন্তু একটা ক্লাব হওয়ার জন্য হয়ে আছে, ব্যবহার হচ্ছে, এটুকুই এখানে একটা ইন্টারভেনশন করার চেষ্টা করছে। যে এই যে যারা স্টার্ট আপ টেকনোলজিগুলো দাঁড় করাচ্ছে, গভর্নমেন্টের মধ্যে যেগুলো স্মার্ট সলিউশন হচ্ছে, যেটা ডাটা স্ট্যান্ডার্ড হচ্ছে, এর সবগুলো এই কোলাবোরেটিভ এফোর্টটার একটা নির্যাস যদি ওই ক্লাবগুলোতে যায়, তাহলে কিন্তু কৃষকরা সরাসরি এমার্জিং টেকনোলজিটা তার ফর্মে সে কিন্তু গ্রামে বসে পাবে। তখন এগেন যারা টেক সেভি তাদের জন্য কিন্তু লাস্ট পার্সনের জন্য কাজ করা সহজ, গ্রামে যে বসে আছে তার জন্য টেক সেভি টেকনোলজি এবং এমার্জিং টেকনোলজির বেনিফিটটা নেওয়া সম্ভব। থ্যাংক ইউ। Thank you so much, Mr. Manik, for your profound words. Ladies and gentlemen, we are waiting for Mr. Yasir Azwan, the CEO of Grameenphone. He is on his way. Please bear with us a few moments. Thank you. My next question goes for Ms. Rayana Hussain, founder and managing director, Isho. Ms. Rayana, in this digital era, we have seen after COVID the change in the tech retail and the tech shoppers. What are the areas of focus that you entail to the utmost customer satisfaction when it comes to online shopping? Thank you so much. I think the way we are moving right now and what COVID has done is actually created a huge leap for Bangladesh. We have now, in the retail sector, particularly in e-commerce, have probably moved up by 6-7 years because of COVID. There are benefits to this, there are pros to this, and there are cons to this as well. But mostly benefits for the consumers, and I think cons for a lot of the brands who now have to gear up and make sure that they are still relevant with a lot of things that they now have to offer to customers. To begin with, I think customers now want an omni-channel. So omni-channel means that you have to be present everywhere. You have to have a storefront, you have to have an e-commerce, you have to be active, you have to have promotions, you have to have brand engagement on all kinds of social media. And what you have to more importantly produce is a seamless journey, a seamless buying journey that helps the decision-making process for buyers much easier. For example, for eShow, what we were looking at is, we launched online first.
Then we opened up our store. But there was still that gap where, people were looking at furniture online, then they would go to the stores and then they would still get confused and try to figure out how to visualize that particular piece of furniture in their houses. There was basically a gap in that particular area where I think innovation plays a huge role, and we decided that we would be using augmented reality, AR, in that area to address this issue that we were coming across. What AR allows us to do is give people that seamless journey where before they purchase something, they're able to see that particular furniture in their space. Whether it's in their home, whether it's in their office, you can basically envision what your space will look like before you buy a particular furniture. And then I think eventually, similarly, we realized that there were lots of other things that customers were looking for in addition to being able to view furniture, view products in their space. This gave rise to a lot of other services that could potentially be added to a furniture business. For example, interior design became a very big thing for us because people would come to the store or online and ask us for solutions for spaces. So then we launched ishodesignstudio.com, where you can go online and basically take Isho furniture, take help from our in-house interior design team, and actually go on about decorating your home yourself with the help of a designer online and actually have your space designed. So we're also working towards making sure that this process becomes even more democratic. We're trying to see ways, and we're currently in-house developing processes for making sure that without the help of a designer, how can a customer themselves, using the website, design their own space? So that's definitely something that's coming up. But I think at the end of the day, it was very important for us to recognize that the future of retail, I would say, is more in service. I think particularly for consumer brands, with the rise of shared economy, I think the process of buying product itself is going to become lesser and lesser as we move forward. And we will be focusing much more on the services associated with that product. For example, recently I came across this case study. BMW and Mercedes never worked together. Until I think they came close to working together in the 50s, when BMW was in an all-time decline. But then BMW's, one of their shareholders, decided to put more money in and was like, no, BMW is going to innovate. And then BMW launched BMW 700, which then went on about to become one of their highest-selling cars. But in 2018, Mercedes and BMW decided that they were going to work together for the first time. They're, for a bunch of different reasons. Number one, we're using more cars than needed. Number two, people are actually buying less cars and going towards shared economy with the rise of Uber and Lyft and Pathao and everything else that we're seeing. So they decided, wait, for us to survive, we need to join hands and figure out how we can, as a consumer brand, give services in relation to our products, which are the cars. So together they decided to form a company. And they have 5 or 6 companies that are now currently under it that offers their own rideshare company, that offers their own charging stations, which is in association also with Tesla. They have their renting company, they have their servicing company. So a lot of different services was born out of this entire collaboration started by 2 big car giants. And I think that shows where the future of consumer products is. I think people are now expecting that, and for businesses to survive and for customers to be even more satisfied, that is where we have to go. In terms of what we're doing, going back to your question, I think we cannot think about technology as a separate entity anymore. We have to think about technology as
as though it's part of our lives. It is not something separate. And I think it's extremely important for every single retail brand to know that and realize that, and also be prepared for the future, whether it is in IoT products. That's something, we're working on in Bangladesh. For example, if you go to Isho Lounge right now, you can experience both the AR and one of our charging tables. But we're also looking at mixed reality. We're looking at a lot of different things that is giving way for the physical and the digital to come together. So the future for tech-savvy citizens would be to also be aware of the different things that brands are doing in retail. Thank you. Thank you so much, Ms. Rana. With that note of having this digital tech-savvy agriculture to rural areas to integrated services, where starting was through online on furniture issues, let us all put our hands together in welcoming Mr. Yasir Azman, the CEO of Grameenphone. My next question to Mr. Abdul Tushar, media personality, writer, and activist. In your opinion, what role does the media play in shaping a responsible and tech-savvy citizenry in Bangladesh? Well, the answer is mixed. The media in Bangladesh, the traditional media in Bangladesh, doesn't actually really play a positive role in creating a tech-savvy generation, because the people who creates news and programs in different media, they are not naturalized with the latest technology, and the pages printed in regular dailies or programs in television and radio, they don't cover latest technology or follow the technological trend or doesn't make forecast as the foreign media does. So যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমাদের যারা টেকনোলজি সম্পর্কে জানতে চায় তারা মোর সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট, তারা ইউটিউবে যায় এবং সেখানে গিয়ে নতুন টেকনোলজির টেস্টিং, টেকনোলজির ব্যবহার, টেকনোলজির গুড অ্যান্ড ব্যাড এগুলা জানার চেষ্টা করে। যে কারণে আপনি দেখবেন যে আমাদের এখানে অনেক বেশি রান্নার অনুষ্ঠান তৈরি হয়, অনেক বেশি স্পোর্টসের অনুষ্ঠান তৈরি হয়, কিন্তু সেইভাবে টেকনোলজি বেসড অনুষ্ঠান তৈরি হয় না। এটা আরেকটা না হওয়ার কারণ হচ্ছে মিডিয়া আমাদের এখানে খুবই স্পন্সর ড্রিভেন। মিডিয়া নিজের পয়সা খরচ করে খুব একটা প্রোগ্রাম ডেভেলপ করে না। স্পন্সররা যদি পয়সা দেয়, নিজের প্রোডাক্টকে প্রমোট করতে চায়, তাহলে কেবল মিডিয়া সেই প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসে। কিন্তু আপনারা যদি বাইরের মিডিয়াকে দেখেন তাহলে দেখবেন যে সেখানে তারা যেটা করে সেটা হচ্ছে নতুন কোনো টেকনোলজি আসলে, নতুন কোনো ট্রেন্ড আসলে, নতুন যাই আসুক সেটাকে তারা তাদের মানুষের সামনে নিয়ে আসতে চায়, কারণ এরা সেটাকে ইনফরমেশন মনে করে। আমাদের এখানে বিষয়টা হয় না। তাহলে আমাদের এখানে খুবই বাজেট ড্রিভেন মিডিয়া, যেহেতু দেখা যায় যে বছর স্যামসাং পয়সা দিচ্ছে সে বছর স্যামসাং ফোন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যে বছর স্যামসাং পয়সা দিচ্ছে না সে বছর অন্য কোনো ফোন নিয়ে কথাবার্তা হচ্ছে, অথবা ফোন নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছে না। টেকনোলজি নিয়ে একটা সময় মিডিয়া বেশ ইন্টারেস্ট দেখায়, সেটা হচ্ছে বাজেটের সময়, আমাদের ন্যাশনাল বাজেট, তখন এই কম্পিউটারের উপর ভ্যাট বসলো কিনা, কিংবা মোবাইল ফোন ইম্পোর্ট করতে গেলে IMEI বাধ্যতামূলক হবে কিনা, চাইনিজ মোবাইল বাংলাদেশে এনে কাজ করানো যাবে কিনা, এগুলো নিয়ে কিছু নিউজ তৈরি হতে থাকে। কিন্তু ইউজারের জন্য যে নিউজটা দরকার বা ইউজারের জন্য যে ইনফরমেশন দরকার, এটা কিন্তু আমাদের মিডিয়া সেইভাবে প্রোভাইড করে না, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে এর ওয়ে আউট কি? এটার দুইটা ওয়ে আউট আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের টেক ব্লগারদেরকে আনতে হবে। আপনি দেখবেন যে প্রচুর ফুড ব্লগার আছে, বিউটি ব্লগার আছে, নানান ধরনের প্রোডাক্ট নিয়ে ব্লগ করে এরকম লোকজন আছে, এরা প্রোডাক্ট সেলও করে। আপনি দেখবেন প্রচুর শাড়ি গয়না, তারপরে কসমেটিক সেল হয়, প্রচুর হাউসহোল্ড ইকুইপমেন্ট সেল হয়, কিন্তু আপনি কাউকে দেখবেন না কোনো টেকনোলজিক্যাল প্রোডাক্ট সেল করে, বলে যে দেখেন এই জিনিসটা এরকম, আমি এটা ব্যবহার করি, আপনি আমার কাছ থেকে কিনবেন কিনা। এটা নাই। আমাদের সাইড থেকে এইটা একটা জায়গা আছে, আমরা করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে টেস্টিং ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার। বাইরে যখন এই প্রোডাক্ট বা যে কোনো নতুন টেকনোলজি নিয়ে কোনো প্রোগ্রাম হয় তখন এই ইকুইপমেন্ট টেস্ট করা যায়। যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন আইফোন বেন্ড হয়, এরকম একটা কথা এসেছিল। বিদেশের যারা টেক ব্লগার এরা সব কি করেছে, এরা আইফোনটাকে সত্যি সত্যি বেন্ড করে দেখার চেষ্টা করেছে যেটা বেন্ড হয় কিনা, এবং মানুষজনকে জানিয়েছে যে জিনিসটা ঠিক অথবা ভুল। আপনি কোথায় নিয়ে আইফোন বেন্ড করতে পারবেন? আপনি আসলে জানেন না, আমরা কেউ জানি না, কিন্তু যে বাংলাদেশে আইফোনটাকে বেন্ড করে দিবে কে দেখাবে যে এটা এইভাবে বেন্ড করা যায়?
তো এইরকম টেস্টিং ফ্যাসিলিটি আমাদের এখানে দরকার আছে। আমাদের এখানে কিন্তু আমাদের কোনো টেকনোলজি আমরা নিজেরাও টেস্ট করি না। আমরা যেটা করি বাইরে থেকে সার্টিফাইড হয়ে আসলে আমরা সেটাকে মেনে নেই। এবং এর মধ্যে একটা মজার টেকনোলজি আছে যেটা নিয়ে ইদানিং সরকার খুব আপনারা দেখবেন যে মনোযোগী হয়েছেন, মোটরসাইকেলের হেলমেট। এটা নিয়ে আমি প্রায় 15 বছর আগে আমি এটা নিয়ে কথা বলেছিলাম আমার প্রোগ্রামে, হয় নাই। ফেসবুকে লিখেছি, হয় নাই। লোকজনের কাছে গিয়েছি, হয় নাই। কিন্তু এখন এই ব্যাপারে সরকার সচেতন হয়েছে। আমরা যে মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করি বা যে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করি এগুলো সার্টিফাইড না। মাথার উপর ইট না পড়া পর্যন্ত আপনি বুঝবেন না যে আপনার হেলমেটটা কাজ করে কিনা। আপনি মোটরসাইকেল থেকে পড়ে না গেলে আপনি বুঝবেন না যে আপনার হেলমেট কাজ করে কিনা। ফলে পড়ে যাওয়ার পরে হেলমেটটা ভেঙে গেল, আপনি মরে গেলেন, জেনে তো কোনো লাভ নাই। এই জন্য আমাদের এখানে টেস্টিং ফ্যাসিলিটি খুবই জরুরি। আমার কাছে মনে হয় যে এইটা একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে আমাদের এইখানে টেকনোলজি বোঝার লোকও কম আছে। আমরা খুব বেশি ড্রিভেন বাই লেটেস্ট থিংস। আমরা মনে করি যে যেটা একদম নতুন এসেছে ওইটা নিতে পারলে, আমি সবাইকে দেখাচ্ছি যে আমার আইফোন হচ্ছে 14, আমার এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে তমুক। কিন্তু আমাদের একটা বিরাট অংশ আমাদের গ্যাজেট বা ডিভাইসের যে পাওয়ার বা যেটা ইউটিলিটি সেটা আমরা ব্যবহার করি না। এবং না করার কারণে যেটা হয় যে আমরা শুধু শুধুই ফোনটা হাতে নিয়ে ঘুরি, কিছু ছবি তুলি, ফেসবুক করি, তারপর ওই ফোনের যে কত পোটেনশিয়াল আছে বা একটা ডিভাইসের কত পোটেনশিয়াল আছে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করি না। ফলে টেকনোলজিতে আমরা প্রচুর মানি ওয়েস্টও করি। আমাদের ছেলে মেয়েরা বোঝে না বলে এটা হয়। আমার কাছে মনে হয় যে টেকনোলজি ভালো না মন্দ এটা বোঝা, কোন টেকনোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য এটা বোঝা, এবং আমার পকেটে যদি পয়সা না থাকে তাহলে ঋণ করে যেন আমি টেকনোলজি কিনতে না যাই, এই জিনিসগুলি বোঝানো আমার মনে হয় যে এটা জরুরি। কারণ আমাদের ছেলেমেয়েরা এখন প্রচুর কাজ করছে, বাইরের সাথে কাজ করছে, প্রচুর টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু অনেক সময় তারা তাদের এই ট্রেন্ডের সাথে থাকতে গিয়ে তারা পকেটের পয়সা বেশি খরচ করে ফেলে, লুজার হয়। আমার মনে হয় এই জিনিসগুলিকেও কভার করা উচিত। তাই আমার ধারণা যে আপনারা যেমন এইখানে আমাকে ডেকে এনেছেন, আপনারা মিডিয়ার সঙ্গে একটা কমিউনিকেশন ওপেন করতে পারেন যে যারা রিয়েলি টেকনোলজি নিয়ে কাজ করে তারা মিডিয়াতে কেমন প্রোগ্রাম দেখতে চায় এবং কি ধরনের প্রোগ্রাম বা কি ধরনের ইনফরমেশন, কি ধরনের নিউজ যারা টেকনোলজি ব্যবহার করে তাদের জন্য উপকারী হয়। যেমন আপনি আরেকটা উদাহরণ দেই, আমাদের এখানে MFS তৈরি হয়েছিল। আপনি দেখবেন যে প্রতারণা শুরু হলো। তো প্রতারণা শুরু হয়ে গেল পরে প্রথম যে বিজ্ঞাপনটা হয়েছিল এখানে বলা হতো প্রতারিত হলে আমাদেরকে জানান। কিন্তু আপনি প্রতারিত কিভাবে না হতে পারেন এটা বলতো না। আসলে আমরা বুঝতাম না যে প্রতারিত হলে গেলে আসলে কি করতে হয়। পরে আমরা বুঝেছি যে পাসওয়ার্ড, পিন এগুলো দিতে হয় না। এটা কিন্তু সেকেন্ড জায়গাতে এসেছে। প্রথমে বলতো প্রতারিত হলে আমাদেরকে জানান। তো জানালে কি হতো? জানালে কি একটা অভিযোগ হতো, অল্প বিস্তর হলে হয়তো দিয়ে দিত। আমাদেরও বোঝার কিছু ঘাটতি আছে। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের কি কি জিনিস জানা দরকার, কি কি বোঝা উচিত এবং কোন কোন জায়গাতে এমফেসাইজ করা উচিত, এবং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নিজের জন্য বেছে নেওয়ার যে বিষয়টা এটা বাচ্চাদেরকে শেখাতে হবে। তাহলে তারা একদিকে যেমন বেনিফিটেড হবে, আরেকটা বিষয়ও হবে। দেখা যায় ছোট ছোট বাচ্চারা একটা গ্যাজেটের জন্য বাসায় মানে একটা অসুস্থ অবস্থা তৈরি করে, চাপ দিতে থাকে আমার বন্ধুর আইফোন আছে আমাকে দিতে হবে। কিন্তু ওর যেটা দরকার নাই ও যদি বুঝতো তাহলে হয়তো এইটা না চেয়ে ও অন্য কিছু চাইতো। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি মিডিয়া চাইলে পরে সামনে তুলে আনতে পারে। এটাই আমার কথা। থ্যাংক ইউ। Thank you so much, Mr. Abdul Tushar. Very well informed. I think we should all take this advice and work accordingly. Thank you so much. My next question to our next esteemed speaker, Mr. Yahya Amin, President, Lifespring Foundation. Lifespring Foundation has been doing commendable work for many years. Now, how have you integrated technology in your program to improve the efficacy and the reach to the citizens? Thank you. So thank you for inviting. That's a very relevant question. এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটা ছোট্ট ডাইমেনশন থেকে স্টার্ট করি। সেটা হচ্ছে যে আমরা যখন স্মার্ট বাংলাদেশ বলি, আমরা যখন স্মার্ট সিটিজেন বলি, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা শুধুমাত্র টেকনোলজি নিয়ে চিন্তা না করি, বাট আমরা টেকনোলজির অ্যাপ্লিকেশনটা আমাদের সোসাইটিতে কি বেনিফিট নিয়ে আসছে সেটা নিয়ে আমরা কথা বলি। সো ইম্যাজিন আজকে থেকে 20 বছর পরে বাংলাদেশে বা 15 বছর পরে বাংলাদেশে ড্রাইভারলেস কার, হাইটেক সব কিছু আসলো, বাট লেটস সে বাংলাদেশের সোসাইটিতে সিকিউরিটির ল্যাক, এমপ্যাথির ল্যাক, বুলিং, অথবা কেউ কাউকে ট্রাস্ট করে না,
এই যে বা সেফটি, ল্যাক অফ সেফটি, এই জিনিসগুলো যদি থেকে যায়, দেন অ্যাকচুয়ালি আমরা আসলে ওই স্মার্ট বাংলাদেশে আমরা কতটুকু ভালো থাকবো। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে টেকনোলজিটা যে আমাদের দেশে আসবে তার যে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, সেটা নিয়ে আমরা খুব ডিটেলসে আমরা আসলে চিন্তা করি। আমাদের রেগুলেটরি বডিগুলা, প্রাইভেট পাবলিক সব জায়গা থেকে আমরা চিন্তা করি। বিকজ আদারওয়াইজ আমরা যদি শুধুমাত্র টেকনোলজি ড্রিভেন ইউটিলিটি এলিমেন্ট অ্যাপ্লিকেশনকে নিয়ে শুধু চিন্তা করি এবং আমরা চিন্তা না করি যে এটার ওভারঅল বিহেভিয়ারাল আউটকামটা কী হচ্ছে, দেন আমরা যেটা দেখব যে আজকে যে মানুষগুলা যে কোনো রকম করাপশন অথবা যে কোনো রকম পারভার্সনের দিকে নিয়ে যেতে যাচ্ছে, সেটা আরও অ্যাম্পলিফাইড হচ্ছে। যেটা একটা খুব ভালো এক্সাম্পল প্রবলি সোশ্যাল মিডিয়া, যে আমরা যখন সোশ্যাল মিডিয়ার ইউজ দেখতেছি, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া ইজ here to stay, we need to use it, but at the same time ডক্টর আব্দুল নূর তুষার যেই পয়েন্টটা জাস্ট টাচ করেছেন, আমি জাস্ট সেখান থেকে একটু কন্টিনিউ করতে চাই। ইটস ইম্পর্টেন্ট যে আমার বাচ্চারা কি সেফ ইন্টারনেট স্পেস ইউজ করতে পারছে কিনা। আমরা যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোগ্রাম দিই, রাইট নাও উই আর দ্য লার্জেস্ট প্রাইভেট সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিস প্রোভাইডার, বিগেস্ট এমপ্লয়ার অফ সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট কালেকটিভলি। সেই জায়গাটা থেকে আমরা কিন্তু ইনক্রিজিংলি দেখতে পাচ্ছি যে আমাদের যারা ক্লায়েন্টরা আসতেছে তাদের অনেকেরই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুলিং, অ্যাডিকশন, তার যাত্রাটা শুরু হয়েছিল ফেসবুকে, ইউটিউবে, টিকটকে অথবা ইনস্টাগ্রামে। ডেফিনেটলি এই প্রত্যেকটা টুল আমরা ইউজ করব, বাট আমরা অ্যাজ আ সোসাইটি যখন আমরা চিন্তা করছি আমরা স্মার্ট সিটিজেন এবং স্মার্ট বাংলাদেশের দিকে কীভাবে এগিয়ে যাব, ইট ইজ ইম্পর্ট্যান্ট আমরা শুধুমাত্র টেকনোলজি নিয়ে উত্তেজিত না হই। আমরা আসলে চিন্তা করি যে এই টেকনোলজিগুলো যে আমার জেনারেশন, নিউ জেনারেশন ইউজ করতেছে, এটা তার জন্য কতটুকু সেফ, তাকে আমি সেফটি নিয়ে কতটুকু আমরা আসলে ক্যাম্পেইনিং করতেছি। সামটাইমস আমাদের ফোকাসটা শুধুমাত্র থাকে যে আমি কত তাড়াতাড়ি টেকনোলজি অ্যাডাপ্ট করব সো দ্যাট আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো তাড়াতাড়ি কনজিউমার কাছে পৌঁছায়, বাট আমরা অ্যাজ আ হোল এথিক্যাল ইউজ অফ টেকনোলজি, এবং ফিউচারে আরও আসবে দ্য ডিসকাশন অফ এথিক্যাল এআই, বাট আমরা তার আগেই আসি যে আমরা এথিক্যাল অনলাইন সেফটি স্পেস, সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলি। আমরা গত 5 বছরে আমরা লাইফস্প্রিং থেকে আমরা চেষ্টা করেছি ওয়েলবিংকে যতটুকু সময় স্প্রেড করতে। উই হ্যাভ ক্রিয়েটেড মোর দেন 3000 ভিডিও কন্টেন্টস অ্যান্ড মেনি অডিও রিটেন কন্টেন্টস। আমাদের ইন্টেনশনটা ছিল যে মেন্টাল হেলথ একটা ট্যাবু টপিক এবং সেটাকে কতটুকু পাবলিকের কাছে অথেন্টিক ইনফরমেশন স্প্রেড করা যায় সো দ্যাট মানুষ আরও ওপেনলি কথা বলে, বিকজ সামটাইমস পিপল স্ট্রাগল সাইলেন্টলি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনকার সময় সুইসাইড এবং অ্যাডিকশন অনেক বেড়ে যাচ্ছে। এবং ডেফিনেটলি আমরা লাইফস্প্রিং থেকে যেটা করেছি সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম, এরকম আরও অনেক কাজ হওয়া দরকার। বাট আমি যদি পিওরলি যদি সাইকোলজিক্যাল সাপোর্ট, হেলথ, মেন্টাল হেলথের জায়গা থেকে বলি, ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা অনেক জেনুইন এডুকেশনাল কন্টেন্ট আমরা আসলে প্রেজেন্ট করি, এবং এইটা অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট এবং মিনিংফুল। এটা পেশেন্টদের রাইট যে পেশেন্টরা আরও এডুকেটেড হবে, এবং ডেফিনেটলি এই ইনফরমেশনগুলো অথেন্টিক হতে হবে, এবং যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে তারা প্রপারলি কোয়ালিফাইড হতে হবে প্রত্যেকটা সেক্টরে। বাট হেলথ সেক্টরে আমাদের যে অনেক রকম সংকট এবং অনেক রকম চ্যালেঞ্জ আছে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে একদিকে যেমন ডক্টরের সেফটি কিছু কিছু জায়গায় ঢাকার বাইরে একটা কনসার্ন, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের সেফটি একটা বড় কনসার্ন, এবং পেশেন্ট যত কম এডুকেটেড তার সুস্বাস্থ্যর ব্যাপারে, তত বেশি তাকে ইজিলি ম্যানিপুলেট অথবা মিস ইনফরমেশন দেওয়া যায়। একটা পেশেন্টের ইনফরমেশন এডুকেশন যত আমরা বাড়াতে পারি, তত বেশি তাকে সুস্বাস্থ্যের দিকে বা সুস্বাস্থ্যের ব্যাপারে, মানে ট্রিটমেন্টের ব্যাপারে বলি, প্রিভেনশনের ব্যাপারে বলি, তাকে অ্যাওয়্যার করা যায়। সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোগ্রামের এক্সাম্পলটা অনেকটা এরকম যে আপনি বাংলাদেশে শুধুমাত্র ক্যান্সার হাসপাতাল বানিয়ে ক্যান্সার সমস্যা সমাধান করতে পারবেন না। আপনাকে অবশ্যই এটা নিয়েও কথা বলতে হবে যে আসলে ক্যান্সার এত বেশি কেন বাড়ছে। সো আমাদেরকে অবশ্যই প্রিভেনশন নিয়ে অনেক কাজ করতে হবে। আমি অ্যাডিকশনের ক্ষেত্রে যদি বলি বা মেন্টাল হেলথ সাপোর্টের ক্ষেত্রেও যদি বলি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই টক আ লট অ্যাবাউট প্রিভেনশন, নট অনলি কিওর। কারণ আপনি শুধুমাত্র রিহ্যাব সেন্টার অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার দিয়ে এই প্রবলেমটা যে হারে বাড়তেছে, সেটাকে আমরা আসলে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারবো না। কারণ আমরা যে হারে অ্যাডিকশন বা ডিপ্রেশন বা সুইসাইডকে বাড়তে দেখতেছি, ইট ইজ ক্রিটিক্যাল দ্যাট আমরা প্রিভেনশন নিয়ে অনেক কথা বলি, আমরা অনলাইন সেফ স্পেস নিয়ে আমরা কথা বলি।
একদিকে যেমন ফ্রিডম অফ স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমি কি সবাইকে বুলিং বা হ্যারাসমেন্ট বা ম্যানিপুলেশনের লাইসেন্স দিচ্ছি কিনা সাইলেন্টলি, দ্যাট ইজ অলসো আ কমপ্লেক্স বাট ইম্পর্টেন্ট ডিসকাশন। সো আমি এটা দিয়ে আমার প্রাথমিক বক্তব্যটা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ক্যান্সার কেন হচ্ছে এটাও আমাদেরকে জানতে হবে, শুধু ব্যবসা করে একটা Cancer hospital is not a preventive measure. Thank you so much for your speech. My next question to Mr. Yasir Azman, CEO of Grameenphone. Welcome to JCS Smart Bangladesh. According to the BTRC, the Bangladesh has 103 million of internet subscribers. Am I audible at the back? Okay, so Bangladesh has 103 million of mobile subscribers, and Bangladesh is the fourth largest on the using of the internet users in the Asia, and it's at the increasing rate of 10% every year. Now, my question to you would be, as a CEO of Grameenphone, one of the tech giant, what measures would you be taking to ensure the digital safety and also the digital privacy for the end users? Thank you. Thank you very much. First of all, my sheer apology for a very late appearance. I did a mistake. I went other way. I think, it's like, and I could avoid that when we talk about a smart Bangladesh, probably it's not very far. We'll have a virtual presence like a real presence, right? So that we will see. And in that context, what you are basically talking about, that how do you ensure the privacy, security, and of course, breach of, digital security, cyber security. I think, it's like we need to look at it in totality perspective. So first, in a very basic, it starts with the digital literacy, right? So, and how can you basically avoid the digital divide? It's like one is in our society, in any way, inequalities, prevails. And then whether this digital world, the way the connectivity, you are talking about more than 300 million connected population or connections, not connected population, connections are there, whether it is creating more inequalities in the societies, and how do you, through the digital literacy, avoid that? That is the start point to making our life secure. So you need to be, literacy needs to be there. Then when we go deeper, it's like this privacy, security, it also brings in the question of sustainability. So in the digital world, if our world is not sustainable, then how do you think about the digital world and your sustainability? How can you create the social impact through the digital literacy? How can you drive innovation? How can you avoid cyber security? For us, Grameenphone, we see that there is a tremendous level of work we need to do to make sure that people are aware, people are able to take the right steps and helping each other to secure. So now if I go deeper than what Grameenphone are doing at this point of time, over the last 8 years, we actually gone to schools all over the countries. So we have touched 2.5 million kids to really educate them on the digital literacy and privacy. At the same time, we touched parents and the teachers, because this is a world no one is basically equipped and literated to deal with this situation. Even my kids studying in ISD, they get into real trouble, and the teachers are talking about that. How do you deal in this situation? Because when we were sending our kids to any school, it was a boundary in the wall, right? There is no boundary anymore. So we started with the kids in a school. From there, we're moving on now. This year, our ambition is we are covering 2.2 million underprivileged, population, like transgender society, the Bede society. এই সোসাইটিগুলো অনেক সময় আমরা যেটা হয় যে they are not coming in the front line and they are not taking part into it, and we are not also accessing them. So our real agenda is, once we cover these kids, school, teachers and parents, then how do you go more towards underprivileged, leftover, marginal population, to bring them into the right literacy and help them to flourish. Because the concern is that digital divide will
rather increase than what we are talking about bridging, right? Because people are privileged and some people are unprivileged. So we focus on this, and to do that, the key message is the partnership. Everything we cannot do together alone. What we are doing, that we started with BRAC, so we ride on their strength of the access to the marginal population. Then eventually we partnered with UNICEF, so we have the global content to localized. Now we are partnering with Plan Bangladesh International, so they have the access to the underprivileged and marginal population. And then finally, over the last 3 years, we worked with Education Ministry. We believe that the way the science and maths is a part of regular curriculum, digital privacy, security needs to be part of our regular curriculum. And I'm happy to say that there is now a good acceptance to take it into the curriculum for the school-going kids. So it starts there to make it our integral part of our society. So I'll stop here. You can come deeper later on. Yeah. Thank you. Thank you so much. So then again, we comes to integration and partnership and collaboration to move forwards, and also taking into survey the small details that requires to think in the bigger picture. Now, moving to the second round of the questions for our first session today, I would like to go to Mr. Abdul Tushar for the second round of question. আমরা গ্রিন রুমে আলাপ করছিলাম যে আমরা কিরকম উত্তর শুনতে চাই, আমরা কি সত্যিটা শুনতে চাই না বাবলের মধ্যে থাকতে চাই। তখন আমি বললাম আমরা সত্যটাই শুনতে চাই, so that the young entrepreneurs and the innovators present here today can actually get the right picture, not what we see in the media, but not what we see not having a proper information. So আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, এই যে ইয়াং এন্টারপ্রেনার্স এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা জেনারেলি গণমাধ্যম ইউজ করছে, এর মাধ্যমে আমরা কতটুকু সঠিক এবং এম্পাওয়ারিং তথ্য পাচ্ছি, যেটাতে কিনা আরেকজনের জেনারেশন অথবা আরেকজনের তার সমসাময়িক তার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে? এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন, কেননা পজিটিভ আর নেগেটিভ আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি একটা জিনিসকে কিভাবে দেখছেন। যেটা একজনের কাছে নেগেটিভ আপনার কাছে পজিটিভ হতেও পারে। ফলে পজিটিভ নেগেটিভের এই ঝামেলার মধ্যে না থেকে আমরা বরং চিন্তা করতে পারি যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে বেনিফিটেড হতে পারি। আমরা যে কোনো বেনিফিটকেই ধরে নিতে পারি পজিটিভিটি। তো এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যে ইউজ সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আমাদের কাছে যেটা ঘটেছে সেটা হচ্ছে ইন্টারনেট, গ্যাজেট এবং সোশ্যাল মিডিয়া আমরা টেকনোলজি বোঝার আগে আমাদের হাতে চলে এসেছে, যে কারণে আমাদের লিটারেসি ছিল না সোশ্যাল মিডিয়ার কিংবা কম্পিউটারের, কিন্তু আমরা যন্ত্রটা আগে পেয়ে গেছি। যার জন্য যেটা ঘটেছে যে এই যন্ত্রে নানানভাবে যেটা আমাদেরকে সরবরাহ করেছে আমরা সেটাই গ্রহণ করেছি। তবে এটার অনেক বড় বেনিফিট পাওয়ার সুবিধা আছে। আজকে যখন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে স্মার্ট বাংলাদেশ কিংবা যে কোনো একটা স্মার্ট সোসাইটি কোনো টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট করে স্মার্ট হয় না, বরং তার যা রিসোর্স আছে সেটাকে স্মার্টলি ইউটিলাইজ করার মধ্যে দিয়ে সে স্মার্ট হয়। পৃথিবীর সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না। এখন আমার দেশে যা কিছু পাওয়া যায়, আমার রিসোর্স, আমার রিসোর্সের অ্যাভেলেবিলিটি, আমার টেকনোলজিক্যাল কেপেবিলিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আমি এক ধরনের স্মার্ট সিটিজেন তৈরি করতে চাই, যারা তাদের যতটুকু পোটেনশিয়াল তার কাছাকাছি অন্তত পৌঁছে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে। এখন এটা করতে গেলে আমাদের একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচের দরকার হবে। একদিকে যেমন সোসাইটিকে ট্রেন করতে হবে কিভাবে প্রপার ইউজ অফ টেকনোলজি করতে হয়, আরেকদিকে ছেলে মেয়েদের হাতে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি তুলে দিতে হবে এবং ছোটবেলা থেকে টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে তাদেরকে একদিকে যেমন উৎসাহ দিতে হবে, ইন্সপায়ার করতে হবে, অন্যদিকে তাদেরকে এই টেকনোলজি ব্যবহার করাটা শেখাতেও হবে। আমি প্রায়ই বলি যে মানুষ এখন বাটন টিপে আসলে যন্ত্রের সাথে কথা বলে। আমরা যত বাটন টিপি সবই হচ্ছে কোনো একটা কোডকে ইনিশিয়েট করে, এবং আমরা বাটন টেপার পরে দেখা যায় ওই কোডটা বলে দেয় মেশিনটাকে সে কীভাবে আচরণ করবে। যে কারণে আপনি দেখবেন যে ওয়াশিং মেশিনে 10টা-12টা ওয়াশিং প্রসেস থাকে, আমি একটা বাটন চাপ দেই সেইভাবে সে এটাকে ওয়াশ করে, কিন্তু এর পেছনে একটা কোড আছে। এখন ছোট ছোট বাচ্চারা কি কোডিং শিখবে? এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। শিখলে সে কোন লেভেল পর্যন্ত কোডিং শিখবে? কোডিং শেখা কি আসলে সবার জন্য জরুরি, নাকি একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তার মানুষকে আমরা কোডিং শেখাবো?
এই ডিসিশনগুলি আমাদেরকে এখন নিতে হবে, এই জন্য যে ভবিষ্যতে কিন্তু মানুষ তার যন্ত্রের সঙ্গে ইন্টারাক্ট করবে। দ্বিতীয় হচ্ছে যন্ত্র মানুষের জীবনে নানানভাবে এসে পার্সোনালি তার সহচর হয়ে যাচ্ছে। যেমন লোকজন কোনোদিন ঘুম থেকে উঠে অ্যালেক্সা প্লে মি আ মিউজিক এটা কিন্তু বলতো না, কিন্তু এখন বলে। তাহলে অ্যালেক্সাকে বলে, অ্যালেক্সা তুমি আমার বাতিটা জ্বালিয়ে দাও, তুমি গানের ভলিউম কমিয়ে দাও, তুমি এসিটাকে কন্ট্রোল করো। প্রশ্ন হচ্ছে যে আমি কি এই টেকনোলজি এখনই গ্রহণ করব নাকি 5 বছর পরে গ্রহণ করব? এটা কিন্তু একটা পলিসির ব্যাপার। আপনি যদি সিঙ্গাপুর যান, আমরা প্রায়ই বলি যে আমরা উন্নতিতে সিঙ্গাপুরকে স্পর্শ করতে চাই, আমরা উন্নতিতে মালয়েশিয়াকে স্পর্শ করতে বা ছাড়িয়ে যেতে চাই। কিন্তু এখন আপনি দেখবেন হোটেলগুলিতে 24 পিনের প্রিন্টার ভো 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 শব্দ করে আপনার ফর্ম প্রিন্ট করে। এটা এই জন্য যে হোটেলগুলিতে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। হোটেলগুলি লেজার প্রিন্টারে বিল প্রিন্ট করে না, কারণ তার 10টা কপি প্রিন্ট করতে হবে, সে এখনও ফর্মের উপরে ওই একইভাবে ভোবো ভোবো শব্দ করে আপনাকে তার অ্যাকাউন্টিং করে। আপনি আমাদের ব্যাঙ্কগুলিতে গেলে দেখবেন এখনও ব্যাঙ্কগুলিতে সমস্ত ট্রানজ্যাকশনের যে প্রিন্টারটা, এইটা হচ্ছে একটা পিন প্রিন্টার। কিন্তু আমরা কি করি, বাসায় আমরা কোনোভাবেই পিন প্রিন্টার অ্যালাউ করবো না। শব্দ করে কেন, এটা এরকম হয় কেন, এটা ওরকম হয় কেন? এর কারণ হচ্ছে আমরা সবসময় টেকনোলজির কমফোর্টটা আশা করি, ইউটিলিটিটা আশা করি না। আমার মনে হয় যে এই জিনিসগুলো পলিসি ডিসিশন এগুলো নিতে হবে, যে আমি কোন টেকনোলজি কোন দিন পর্যন্ত ব্যবহার করব, এবং প্রয়োজনে সেই ব্যাকডেটেড টেকনোলজি আমার এখানে আমি প্রডিউস করব, আমাদের লোকজন এটা প্রডিউস করবে, বিকজ এটা আমাদের জন্য দরকার। 3 নম্বর হচ্ছে টেকনোলজিকে অ্যাফোর্ডেবল করতে হবে। আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ছেলে মেয়েদের জন্য টেকনোলজি অ্যাফোর্ডেবল করার নানান ধরনের প্রসেস তৈরি হয়েছে। আমাদের এখানে কিন্তু এটা এখনো হয় নাই। ছেলেমেয়েরা 1 বছর কাজ করে একটা ফোন কিনবে, কিংবা 2 বছর কাজ করে একটা কম্পিউটার কিনবে, এই অবস্থাটা কিন্তু এখনো পুরোপুরি চালু হয় নাই। কিছু কিছু জায়গায় হয়, একটা সমাজের একটা সেকশন হয়তো এটা করতে পারে, কিন্তু সবাই করতে পারে না। কাজের বিনিময়ে আপনি যদি খাদ্য দিতে পারেন, কাজের বিনিময়ে আপনি যদি টাকা দিতে পারেন, টাকার বিনিময়ে খাদ্য দিতে পারেন, কাবি খাটা বিখা প্রকল্প আছে না, তাহলে কাজের বিনিময়ে আপনি একটা ডিভাইস দিতে পারবেন না কেন? কেউ যদি বলে যে আমি কাজ করে দিব, তার বদলে আমাকে একটা ডিভাইস দিবেন। আমার মনে হয় যে আমাদের ওই ধরনের চিন্তা ভাবনায় যেতে হবে। 4 হচ্ছে যারা স্কুলে পড়ায়, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লিড করে, এরা কিন্তু এখনো টেকনোলজিকে খুব একটা আপন ভাবে না। বলে অনেক ক্ষেত্রেই তারা টেকনোলজিটাকে সরিয়ে দেয়, বলে দূর এগুলো দিয়ে হবে না, এগুলো সরায় রাখো। আমার নিজের মনে আছে, আমি একটা অফিসে কাজ করতাম 98-99-এ। আমার বস আমাকে বললেন যে আমার কম্পিউটারটা ঠিক করে দাও। আমি ঠিক করলাম, ঠিকঠাক করে যখন ওনাকে এসে বললাম যে স্যার আপনি এটা চালাতে পারেন, উনি আমাকে বললেন যে সারা জীবন তো আমি ব্র্যান্ড পিসি ব্যবহার করেছি, এটা তো ক্লোন পিসি, আমি ব্র্যান্ড পিসি ব্যবহার করতে পারি, ক্লোন পিসি ব্যবহার করতে পারি না। আমি তখন বুঝলাম যে উনি আসলে পিসি ব্যবহারই করতে পারেন না, কারণ ব্র্যান্ড পিসি আর ক্লোন পিসি তো আলাদাভাবে খোলে না, দুইটাতেই কন্ট্রোল অল্টার ডিলিট দিলে রিসেট হয়। কিন্তু উনি আমাকে এটা বলেছেন, তখন আমি টের পেলাম। তো এরকম অনেক মানুষ আছেন উপরের সিটে বসে আছেন, টেকনোলজিটা উনি বোঝেন না বলে টেকনোলজিতে বাধা দেন, বলেন যে এটা দরকার নেই বা এটা দূরে সরিয়ে রাখো। আর আরেকটা জিনিস হবে, সামনের জেনারেশন একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে। আপনারা এরই মধ্যে দেখছেন যে চ্যাট জিপিটি এসেছে, ফলে অ্যাডভার্টাইজে যারা কপি রাইটিং করে, এরা কি কপি রাইটিং করবে নাকি এআই কপি রাইটিং করবে? তারপরে যারা বিভিন্ন জায়গাতে লেখে, পত্রিকাতে যারা পেজ মেকআপ করে, পত্রিকাতে যারা নিউজটা লেখে, এইটা কি এখন চ্যাট জিপিটি করে দিবে বা কোনো একটা এআই বেসড সফটওয়্যার এটা করে দিবে? যখন কোনো একটা আর্টিকেল এডিট করতে হয়, এই এডিটিংটা কি একটা মানুষ করবে নাকি এটা এআই করবে? ফলে এআই সামনের দিনে মানুষের অনেক কাজ কমিয়ে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে নতুন কাজও তো তৈরি হবে, সেই নতুন কাজগুলি কি হবে এটাকে চিন্তায় নিয়ে আমাদের নতুন জেনারেশনকে এটার জন্য রেডি করতে হবে। যে এআই যদি তোমার এডিট করার ক্যাপাবিলিটি কেড়ে নেয়, এআই এডিট করে, তাহলে তুমি আসলে কি করবে? এই নতুন কাজগুলি কি হবে এইটা আমাদেরকে জেনে আমাদেরকে সেই কাজগুলি আমাদের ছেলে মেয়েদেরকে, সেই স্কিলগুলি আমাদেরকে শেখাতে হবে। এবং আরেকটা বিষয় ঘটবে, মানুষ যতই এআই ড্রিভেন জিনিসপত্র আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন জিনিস করে দেবে, ততই দেখা যাবে মানুষের অ্যাডমিনিস্ট্রেটিভ জব বাড়তে থাকবে। অর্থাৎ আপনি একটা অফিসে শ্রমিক কমে যাবে, কিন্তু সিস্টেম অ্যাডমিন করে এরকম লোক বাড়তে শুরু করবে। তাহলে এই জায়গাগুলিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে নিয়ে যাব, এই জিনিসগুলি চিন্তা করতে হবে। আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট মেধাবী, আমরা না বললেও তারা এগুলো শিখে ফেলবে, কিন্তু তারা এগুলো নিজেরা নিজেরা শিখবে। এই নিজেরা নিজেরা শিখতে গিয়ে আপনি লক্ষ্য করবেন যে আমাদের আউটসোর্সিং বিভিন্ন কোম্পানি ঢাকার বাইরে তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে ঢাকার বাইরে
তারা এই টেকনোলজি নিলে পরে ওইটাকে তারা তাদের প্রয়োজনে ব্যবহার করছে, আরামের জন্য না। আমার মনে হয় যে ছেলেমেয়েরা নিজে থেকেও শিখবে, তবে আমাদের পলিসি মেকারদেরকে একটা কম্প্রিহেন্সিভ পলিসি তৈরি করতে হবে, যে পলিসির আন্ডারে আমাদের সমস্ত ইয়াং জেনারেশনকে, ইউথদেরকে আমরা মোটিভেট করব টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, টু লার্ন নিউ টেকনোলজি, prepare themselves for the future challenges, and also help them financially and also technologically to face the challenges. Thank you. Thank you so much for your answers. Due to time constraint, আমরা যদি একটু সেকেন্ড রাউন্ডটা শর্টে নিয়ে আসি। আমার সেকেন্ড কোয়েশ্চেন টু মিস্টার মানিক আপনার কাছে, যে খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে সরকারের দায়িত্বর জায়গা থেকে কতটুকু গ্যাপস আছে এবং কি কি করাটা প্রয়োজনে স্মার্ট বাংলাদেশ আমরা যদি 2041 সালে নিজেরা দেখতে চাই, একটু সংক্ষেপে যদি বলতেন। জি, ছোট্ট দেখুন, আমি আগের আলোচনায় একটা মেনশন করেছি যে এখানে আমরা যখন স্টার্ট আপদের নিয়ে কথা বলা শুরু করলাম, মোটা দাগে যদি দুইটা ভাগ করে ফেলি, তাহলে এখানে একেবারে লিড স্টার্ট আপ বলে একটা অংশ আছে যাদের ধরেন অনেক হাই এমার্জিং টেকনোলজি নিয়ে সলিউশন বসে আছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন নাই, তাহলে ওটা একটা জায়গা। আর একটা বড় অংশ যারা ইয়াং স্টার্ট আপ উঠে আসতেছে, তাদের কাছে কিন্তু কমপ্লিট সলিউশনটাও নাই, ফলে তাদেরকে গভর্নমেন্ট হেল্প করতে চায়, আমরা ওই জায়গাটা ব্রিজিং করে দিতে চাই। ওখানে হয়তো জিপির মতো প্রতিষ্ঠানও এসে হেল্প করতে পারবে, গভর্নমেন্ট তো পারবে, এটা একটা। আর এগেইন আমি বলবো যে এই সলিউশন প্রক্রিয়ার মধ্যেই একটা বড় পারসেপশন কিন্তু ভাঙতে শুরু করেছে, যেহেতু টেকনোলজি স্মার্ট, ফলে একজন গ্রামের শিক্ষিত ছেলে সে কিন্তু কৃষিতে এগিয়ে যাচ্ছে, কারণ এখন আর তাকে কৃষকের ছেলে বলবে না, বলে না, বলবেও না, কারণ সে একসাথে টেকনোলজির কারণে তিনটা ব্যবসা করতে পারছে। সো দিস ইজ অ্যানাদার সিগনিফিকেন্ট এরিয়া, it is playing a significant role. Thank you. Thank you so much. So taking into account যে এআই যদি ব্যবসা নিয়েও যায়, এমপ্লয়মেন্টও ঘাটতি করে, মানুষ কি কি করতে পারে সেটাও মাথায় রাখতে হবে। অন দি আদার সাইড গভর্নমেন্ট তার পদক্ষেপ নিয়ে যতটুকু চেষ্টা করছে, আমরা আশা রাখি সবাই সম্মিলিতভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। মাই নেক্সট কোয়েশ্চেন গোজ টু মিস্টার ইয়াহিয়া আমিন। বাচ্চাদের নিয়ে আমরা কথা বললাম, we should have safety internet and safe content for kids. But when it comes to the contents for kid itself, do you think it is always related to kids? Because we see porns in terms of cartoons, we see other adults contents in terms of animation, and the kids ওরা তো অনেক কিছু বুঝে না। সো তুষার সাহেব যেটা বললো যে জানার আগেই তো তারা পেয়ে যায়, সো এই জায়গাগুলোতে উই আর ওয়ার্কিং মাদার্স, উই আর নট অলওয়েজ অ্যারাউন্ড, আমরা তো দেখছি যে তারা তো কার্টুন অ্যান্ড অ্যানিমেশনই দেখছে। সো ওই ক্ষেত্রে আপনি কি মনে করেন কোন জায়গা থেকে কার দায়িত্বটুকু কতটুকু এটাতে চেঞ্জ আনতে পারে? থ্যাংক ইউ। এটা একটা খুবই রেলেভেন্ট এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা অনেক সময় যেটা দেখতে পাচ্ছি যখন আমাদের কাছে ক্লায়েন্টরা প্রচুর পরিমাণে আসে, সেটা হচ্ছে যে বাবা মা জানেই না যে তার ছেলে অথবা তার মেয়ে কত বড় একটা বিপদের এত কাছে চলে গেছে, এবং কেন, কারণ তার ছেলে মেয়ে যে বিপদের কাছে গেছে সেটা পিওরলি সে এমন একটা টেকনোলজি ইউজ করেছে, এমন একটা এক্সটেন্টে যেটার সাথে বাবা মা অনেক বেশি ডিসকানেক্টেড। এটা একটা বড় রকম কমপ্লেক্সিটি, কারণ এখানে ছেলে মেয়ে অনেক বেশি ফাস্ট টেক অ্যাডাপ্ট করতেছে এবং অ্যাডাপ্ট করতে ইন্টারেস্টেড, এবং বাবা মা এই ক্ষেত্রে, বাবা মা, টিচার, এন্টায়ার এই জেনারেশন, অ্যাডাল্ট জেনারেশন আই উড সে, তারা অনেকটা পিছিয়ে আছে। সো এবং যখন সে ইন্টারনেটে চলে যাচ্ছে তখন সমস্ত বিপদ তার কাছে। এখানে আমি মনে করি যে এটা একটা অনেক বড় ডিসকাশন এবং অনেকজনকে একসাথে কাজ করতে পারে। অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি জাস্ট শর্টলি আমি বলবো। এক নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ফ্রম আ পলিসি পার্সপেক্টিভ, আমি খুব রিসেন্টলি টিকটকের একজন অ্যাডভাইজার হিসেবে নমিনেটেড হয়েছি সাউথ এশিয়ার জন্য, এবং উই ওয়ার কন্টিনিউয়াসলি টকিং অ্যাবাউট আমাদের যে কমিউনিটি গাইডলাইন, এটাকে ইউনিভার্সাল না করা। কমিউনিটি গাইডলাইন যদি ঠিক মতো আসলে অ্যাপ্লাই করা হয়, যেহেতু বেশিরভাগ বাচ্চার সেফটি ইস্যুটা সোশ্যাল মিডিয়া রিলেটেড, এখানে মানে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক বড় একটা রোল প্লে করতে পারে, যে তোমরা যে কমিউনিটি গাইডলাইনটা তৈরি করতেছো, সেই গাইডলাইনটার সাথে আসলে আমাদের কমিউনিটির সম্পর্ক কী, তোমরা আসলে আমাদের কমিউনিটি কতটুকু স্টাডি করছো। কারণ এইটার কমিউনিটি গাইডলাইনটা যখন ইউনিভার্সাল এবং ওভার সিম্পলিফাইড কিছু হয়, তখন অনেক রকম বিপদ, তারা হয়তো বা লিগাল কমপ্লায়েন্স পার হয়ে যাচ্ছে এটা বলে যে আমার একটা কমিউনিটি গাইডলাইন আছে, বাট আসলে এই কমিউনিটি গাইডলাইন কি
আমাদের দেশের মানুষের জন্য সেফটি সিকিউরিটি এনশিওর করে কিনা, দ্যাট ইজ সামথিং যেখানে আসলে আমি এনকারেজ করবো A2I আরও অ্যাডভোকেট করতে পারে, বিকজ ইট ইজ সামথিং দ্যাট ইজ ক্রুশাল। অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যাডাল্ট জেনারেশনকে, পার্টিকুলারলি বাবা মাকে টেকনোলজিতে অ্যাডাপ্ট করার ব্যাপারে যতভাবে এনকারেজ করা যায়, স্পেশালি যখন তারা জানে দে আর রেজিং কিডস হু উইল ইভেনচুয়ালি ইউজ সোশ্যাল মিডিয়া, এবং একটা পয়েন্টে গিয়ে এইটার কোনো বাউন্ডারি নাই, তখন দ্যাট ইজ সামথিং যেটা আমাদেরকে সবভাবে চেষ্টা করতে হবে। Thank you so much. My next question to Ms. Rayana Hussain. You are considered as one of the successful entrepreneurs in Bangladesh now, and what advice would you give to the young entrepreneurs to leverage the digital tools and make their business grow? I think from this discussion, and particularly the last few speakers, I think one of the most important things is to make sure that you are being smart about how you use technology. It is absolutely imperative right now for you to have technology in whatever business you are in. It's not something you can deny, it's a part of life. Whether it is ChatGPT, whether it is IoT, all of these things will be there, and they're going to be there to make your process more efficient, so it is definitely needed. But in order for you to, I think, survive, it's very important to understand, like he said, what is more appropriate. Is it solving a problem? And asking yourself these questions before you go ahead. For example, one of the things that Mr. Tushar here mentioned was hotels and printers. If we look at New York, for example, I went to a hotel where I had to check in through a website, and I just went in and I downloaded an app and I did the whole process myself. A machine gave me my room key, right? You were talking about printers, but then we have hotels around the world that don't even have any papers. So is it appropriate for Bangladesh though? That is the question. Is it going to be something that will make sense for our users here? Those are the things that I think entrepreneurs coming forward will have to answer, and also at the same time being able to use technology appropriately. For example, ChatGPT. How can we use ChatGPT? How can the prompts be better? For example, that's one of the biggest skills that's going to come up. Yes, a copywriter can say that, you know, write me something about a mango juice brand in a humorous tone. But can this be used in a way where you write the copy and give the prompt in a way so that it is perfect and you know it is targeted towards a particular audience? Can it do the job better? That is where some of those future skills are going to lie. For example, also one of the biggest things is the issue that someone here raised, that a lot of the rural communities, underprivileged communities, have a disconnect from using technology. So how can we combine the physical and the digital, and how can we come up with more solution towards that is also extremely important. Education being one of the main things. We are working towards a smart table, for example, which addresses one of the biggest problems that we have in our rural communities, which is good teachers. Can tables or hardware like that or technological innovation solve such problems within Bangladesh? I think those are the areas that entrepreneurs could work in, but being tech savvy and integrating their entire business with technology is definitely a requirement. Thank you so much. So taking into account Bangladesh as a least development country where we are and how we should get used to the tech savvy thing, taking also into account that all the people are not friendly to the tech savvy that we are talking about. The last questions for today goes to Mr. Yasir Azman, to you, and then we'll go for the question and answer session. As a CEO of Grameenphone, what steps are you taking to expand the internet coverage to overall Bangladesh and make the data more affordable to all the democratized access to the citizens now? I think, it's like there are two questions. One is how we are taking the internet to everyone. I personally would say that I'm not worried that the usage of today's internet, we have a concern that we don't have the accessibility. Yes, ups and downs there, the quality. But think about tomorrow. The
the virtual world we are now living, every day, the fusion we are into, and the need for data, a need for connectivity. Now, we talked about a while back that are we commanding Alexa? Are we learning coding? But even the coding learning probably tomorrow is not needed. ChatGPT is doing it for your basics, all has been done already. We will not command, we work and the things will open up for us, right? So that's how the world will emerge at that point of time. But that will only happen when there is a connectivity. So for us in Grameenphone is the main thing is how do you innovate and prepare yourself that future, because future is now. Today, what step we take, that is only tomorrow will happen. And that is what we are trying to do. It's like a few days back when ChatGPT came in everyone's mind, all were talking about, am I losing the job? What will happen to the coders? Within a week, it turned differently. I started seeing, it's like how my marketing team started utilizing ChatGPT to find out the future of Grameenphone, how the service will emerge and all those things. They are taking learning from there. My speeches probably even, the inputs are coming from the ChatGPT. So immediately we have taken the chance to use it to empower us, not that is killing us. And this will run really fast. And with that fast-paced society, how do you cope up with the connectivity need? That's important. That is what we are trying to find out and innovating. Thank you. Absolutely. Thank you very much for your wonderful remarks, ladies and gentlemen. Now we come to the end of our wonderful session. Please put your hands together again for our esteemed panelists today. I hope and believe that we learned a lot here from today's event, and we look forward to putting it into ourselves in the next coming days. And thank you very much for bearing with us. Now I would like to call up on stage our National President, Deputy National President, to hand over the token of appreciation to our esteemed panelists. Thank you so much.